নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন স্যান্দন টিভি। আপনাদের সাথে এই মুহূর্তে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো নিউজে। ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শনিবার উদ্বোধন হলো সাব্রুম মহকুমার ফেনী নদীর উপর মৈত্রী সেতু সংলগ্ন ইন্টিগ্রেট চেকপোস্টের। খুব শীঘ্রই মন্ত্রী সেতুর উপর দিয়ে চালু হতে চলেছে দুদেশের যোগাযোগ ব্যবস্থা। মৈত্রী মানে প্রীতির বন্ধন, আর মৈত্রী ব্রিজ আইসিপির একটি সম্মিলিত আবেগ। ভারত বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ফেনী নদীর উপর মৈত্রী সেতু মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, আর এর মাঝে সীমান্তের এপার ওপার দুপারের মানুষকে দীর্ঘ সময় শুধু ফেনী নদীর জলের উত্তাল ঢেউ দেখে সময়ের প্রহর গুনতে হয়েছে। আর অবশেষে সেই প্রহর গোনা শেষ হল শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে সাব্রুম মহকুমার ইন্টিগ্রেটেড চেকপোস্টের ভার্চুয়াল উদ্বোধন হয়। আগামী কয়েকদিন পরে খুলে যাচ্ছে মৈত্রী সেতুর দ্বার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এ ঘোষণা দিলেন। এ মৈত্রী সেতু ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং ফেনী নদীকে ঘিরে নতুন প্রজন্মের নতুন সভ্যতার বিস্তার ঘটবে দুপারে। উন্নয়নের সোপান পা রাখবে উত্তর পূর্বাঞ্চলের অষ্টম লক্ষ্যীতে। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, মৈত্রী সেতু দিয়ে দুদেশের মধ্যে খুব শীঘ্রই যাতায়াত শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল এই ইন্টিগ্রেটেড চেকপোস্টের। এদিন ত্রিপুরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮,৫৩৪ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন। মোট ৫৫,০০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য। সাব্রুম নদীর উপর গড়ে ওঠা এ মৈত্রী সেতু দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিণত হতে চলেছে। চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে এ মৈত্রী সেতু দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার বাণিজ্যিক পথ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ মৈত্রী সেতু ভারত বাংলাদেশের দুদেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করবে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিও পণ্য আমদানি রপ্তানির সুযোগ পাবে। এর সবটাই সম্ভব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের জন্য। ত্রিপুরাকে বিকাশ ও বিকাশমুখী কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব। ত্রিপুরা রাজ্য এর রাস্তা, শিক্ষা, পানীয় জল, পর্যটন উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 12টি প্রজেক্টে 600 কোটি টাকা ব্যয় করেছে। বারবার বলেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না। বারবার উনি এমফেসাইজ করেন এই কথাটার মাধ্যমে। অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু এখন আমরা বলতে উন্নয়ন কাকে বলে এখন সেটা দেখতে পাচ্ছি। হীরা মডেল, বিশেষ করে ত্রিপুরাতে হীরা মডেল উনি দিয়েছেন এবং আজকেও উনি রাজ্যবাসীর জন্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে সিকিমে 500 নর্থ ইস্টার্ন জোনে একসাথে উনি ভার্চুয়ালের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লে করবে। সিকিমের 500 করোড়, নাগাল্যান্ডের 1700 করোড়, মেঘালয়ের 300 করোড়, মণিপুরের 3500 করোড়, আর ত্রিপুরাতে 8534 করোড়ের আজকে এখানে উনি ফাউন্ডেশন লে করবেন, সর্বোচ্চ ত্রিপুরাতে। মোদিজির আমরা দেখতে পেয়েছি 2018-র পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন, তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আমরা বারবার বলতাম যে এখানকার যে সাব্রুম সেতু, যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে, এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে। আজকের এখানে আইসিপি হচ্ছে, আরো অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম, এটা
আমাদের আখাউড়া এবং নিশ্চিন্তপুরের পরে এটা ইট উইল বি দ্য বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং। কাজেই এখান থেকে সমস্ত লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং পোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য যাওয়া আসা সবকিছুর মানে তার সুবিধা পাবে, আসা যাওয়া দুটোই হবে আমাদের, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে দূরদর্শিতার পরিচয়, সেই পরিচয়ের মাধ্যমে আমরা আজকে সেই বিকাশ, সার্বিক বিকাশ আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে পুরো ইন্টিগ্রেটেড চেকপোস্ট ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরও অনেকেই। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দিনটা উত্তর পূর্বের জন্য একটা ঐতিহাসিক। খুব শীঘ্রই শুরু হতে চলেছে মৈত্রী সেতুর উপর দিয়ে ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। উত্তর পূর্বাঞ্চলের এ প্রবেশদ্বার দুদেশের বাণিজ্যকে আরও বেশি সমৃদ্ধ করবে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই বাংলাদেশ বর্ডার, এখানে দেখবেন কাঁটাতারের বেড়া শুধু রয়েছে, বারবার ফেন্সিং, যা দুদেশকে আলাদা করে। কিন্তু এই দুদেশের মধ্যে যে সম্পর্ক, আমাদের যে আত্মার সম্পর্ক, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের ভাষা, সবটাই এক। কিন্তু বিগত সরকারগুলোর আমলে ভারতবর্ষের কোনো সরকারই এই দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে, দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ততটা প্রয়াস যতটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি। কিন্তু মোদিজি আসার পর এই জিনিসটা হয়েছে, এবং আজকে এই ৮৫০০ কোটি টাকার যে প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন, তারই সেটাই প্রমাণ বা সাক্ষ্য বহন করে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করব আগামী দিনে এই আইসিপি যে উদ্বোধন হলো তার মাধ্যমে এই দু দেশের মধ্যে, এখান থেকে চট্টগ্রাম বাংলাদেশের যে বাণিজ্যিক বন্দর, সেই চট্টগ্রামের দূরত্ব ৮০ কিলোমিটার। বুঝতেই পাচ্ছেন, এই আইসিপির মাধ্যমে এই সাবরুম মহকুমা আগামী দিনে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে গেটওয়ে, প্রবেশদ্বার, সে প্রবেশদ্বার হিসেবে পরিণত হবে বাণিজ্যিক দিক থেকে। এবং আমরা আশা করব এতে করে ত্রিপুরা নয়, শুধু সমগ্র উত্তর পূর্বাঞ্চলে জনগণের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নতুন ধরনের একটা বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে, এবং আমাদের যে অ্যাক্টিস্ট পলিসি লুকিস থেকে, সেই অ্যাক্টিস্ট পলিসি যে কাজ চলছে সেটাও আরও ত্বরান্বিত হবে। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ভারতের ল্যান্ড অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্র সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। স্যান্দন টিভি। শনিবার কমলসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোটের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের জ্বালানি তেলের ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এক ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে বিকশিত উত্তর পূর্ব। শনিবার সকাল 10টা নাগাদ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমলসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি জ্বালানি ডিপোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেকেরকোটে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ছিলেন কমলসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত অতিথিরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিকশিত ভারতের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে বিকশিত উত্তর পূর্ব। आज मुझे विकसित नॉर्थ ईस्ट के इस उत्सव में नॉर्थ ईस्ट के सभी राज्यों के साथ एक साथ हिस्सेदार बनने का अवसर मिला है। आप सभी इतनी भारी संख्या में यहां आए हैं। मणिपुर, मेघालय, नागालैंड, सिक्किम और त्रिपुरा से भी हजारों संख्या में लोग टेक्नोलॉजी के माध्यम से इस कार्यक्रम में हमारे साथ जुड़े हुए हैं।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্নের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নের অপর নামই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ জ্বালানি তেলের ডিপো চালু হলে রাজ্যে আরও উন্নতি ঘটবে, পাশাপাশি কমে যাবে জ্বালানি তেলের কালোবাজারি। नो डिमांड ओनली डेवलपमेंट, डिमांड नॉय डेवलप। आप लोग डेवलप का बात बोलिए, मैं डेवलप के साथ चलता हूं। तो आज इनका, हमारे प्रधानमंत्री जी का स्वप्न को जो वास्तवित हो रहा है, आज ये इसका कार्यक्रम है, एक महत्वपूर्ण कार्यक्रम हमारी इंडियन ऑयल कॉरपोरेशन का तरफ से। এদিনে অনুষ্ঠানে উপাধ্যক্ষ এবং স্থানীয় বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব তথা অধিকর্তা নির্মল অধিকারী, মহকুমা শাসক মানিকলাল দাস সহ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকরা। স্যন্দন টিভি। রাজধানী আগরতলার বুকে এক সপ্তাহের মধ্যে 3টি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ল রাজ্য পুলিশ। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছে, পরপর 3টি ডাকাতির ঘটনায় তদন্তে নেমে বেশ কিছু ক্লু পুলিশের হাতে লেগেছে, তবে তদন্তের স্বার্থে এগুলোকে গোপন রাখা হয়েছে। গত রবিবার মধ্যরাতে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন চাঁদপুর এলাকায় সিমেন্ট ব্যবসায়ী বাবুল ঘোষের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। প্রায় 7 জনের ডাকাতের একটি দল নগদ প্রায় 3.5 লক্ষ টাকা সহ ব্যাপক পরিমাণে স্বর্ণালংকার লুট করে নিয়ে গিয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার মধ্যরাতে আড়ালিয়ার ঘোষপাড়ার মিহির দেবনাথ বলদাখাল এলাকার পালপাড়ার বাসিন্দা সঞ্জয় পালের বাড়িতে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত করে ডাকাতেরা। মিহির দেবনাথ এবং সঞ্জয় পাল এর বাড়ি থেকে নগদ প্রায় 40,000 টাকা ও 70,000 টাকা সহ বিপুল পরিমাণে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতেরা। স্বাভাবিকভাবে রাতের আধারে নিশ্চিন্তে ঘুমানো এখন সাধারণ মানুষের দায় হয়ে দাঁড়িয়েছে। রাত 10টার পর থেকে যেন অঘোষিত আতঙ্ক ছেয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। চলছে পরীক্ষার মরশুম, রাত পর্যন্ত ছেলেমেয়েরা যতক্ষণ পড়াশোনা করছে ততক্ষণ সবকিছু ঠিকঠাক। পড়াশোনা করে খেয়ে দিয়ে ঘুমানোর সময় চলে আসে যত সব উৎকণ্ঠা। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, ডাকাতির ঘটনায় পুলিশের তদন্ত চলছে। বেশ কিছু ক্লু হাতে লেগেছে পুলিশের, তবে তদন্তের স্বার্থে সবকিছু গোপন রাখা হচ্ছে। नहीं अभी तक कुछ ये मतलब हम लोग पूरा टाइट कर दिया है, तो कुछ क्लूज आया है, उस पर वर्क कर रहे हैं, जल्द से जल्द इसमें कुछ और रहता है। सर, ये क्या लगता है, बाहर से कोई आ रहा है या लोकल ही है? नहीं अभी कुछ बोल नहीं सकते, अभी इन्वेस्टिगेशन चल रहा है। पहले वाले के साथ कोई लिंक अप मिल रहा है सर? पहले जो 2 साल पहले पूरा इन्वेस्टिगेशन चल रहा है, विलन करना नहीं, कुछ दिन बहुत बहुत शुक्रिया सर, थैंक यू। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এতদিন পর্যন্ত ছিল গরু চোরদের উপদ্রব। এবারে নতুন সংযোজন, বাড়িঘরে দুঃসাহসিক ডাকাতি। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি ডাকাতের একটি দল এই ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বাংলাদেশি বেশ কয়েকজন কুখ্যাত ডাকাতের নামও পুলিশের তদন্তের তালিকায় আসতে শুরু করেছে, যাদের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে সংশ্লিষ্ট এলাকার বেশ কিছু নেশাখোর যুবকদের। এক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করে চলেছে সীমান্ত সংলগ্ন বেশ কিছু দালাল। গোটা ঘটনাটির উপর নজর রেখে চলেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখাও। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা এবং আরক্ষা প্রশাসন কতটা দ্রুত এই ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনার লাগাম টানতে পারে, এবারে এটাই দেখার। স্যন্দন টিভি। 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ড এলাকায় শনিবার পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। খতিয়ে দেখেন নাগরিক পরিষেবা। আগামী এপ্রিল মাসের মধ্যে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদানের আশ্বাস দেন তিনি। শনিবার দুপুরে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিজয় কুমার চৌমুহনী থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পানীয় জল পরিষেবা সহ রাস্তাঘাট এবং ড্রেন নির্মাণের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় বেশ কিছু বহুতল বাড়িও নজরে আসে মেয়র দীপক মজুমদারের।
এই সমস্ত বহুতল বাড়িগুলো সরকারি আইন মেনে করা হয়েছে কিনা তা নিয়ে তিনি খানিকটা সংশয়ে রয়েছেন। তিনি জানিয়েছেন, নিগমের আধিকারিকদের বলেছেন এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার আরও জানান, 17 নম্বর ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের একটা সংকট রয়েছে। এই সংকট কতটা দ্রুত নিরসন করা যায় এর জন্য জল বোর্ডের আধিকারিকরাও এখানে পরিদর্শনে আসেন। 125 থেকে 130 পরিবারের তরফে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পাওয়ার আবেদনপত্র জমা পড়েছে। মেয়র দীপক মজুমদার আশা ব্যক্ত করেন, আগামী এপ্রিল মাসের মধ্যে এই পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে। 125 থেকে 130 পরিবার যারা আবেদনপত্র জমা দিয়েছেন তারাও বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পাবেন। একই সঙ্গে 18 এবং 19 নম্বর ওয়ার্ডেও বিশুদ্ধ পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে তিনি জানান। মেয়র দীপক মজুমদার আরও বলেন, ড্রেনগুলো সময় মতো পরিষ্কার না করার ফলে বৃষ্টির মুহূর্তে রাস্তায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আসন্ন বর্ষার মরশুমে যাতে রাস্তায় জল না জমে এর জন্য কিছুটা মাটি কেটে ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে করে জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিকভাবে করা যায়। এর জন্যই এই উদ্যোগ। আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর অন্তর্গত কিছু এলাকা আমরা পরিদর্শনে বেরিয়েছি। 7 নম্বর বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা, মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনও। সেটা নিরসনের জন্য আমাদের রাজ্য সরকার, জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আজকে যে প্যাকেজ আইআরপিটা আমরা পরিদর্শন করলাম, আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশন আবেদন করা হয়েছিল, বাজে 125 থেকে 30 জন, তারা যেমন জলের নতুন কানেকশন পাবেন। পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা রোধ ছিল না, সেগুলি কিন্তু বিশুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে, শুধু 17 নম্বর ওয়ার্ড নয়, 18, 19 অনেকটাই জায়গা কভার করা হবে। নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি এবং নিগমের পদাধিকারীরা। স্যান্দন টিভি। ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে সিঙ্গেরি বালাজি মন্দির, শ্রী শারদাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দির। শনিবার এই মন্দিরে চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গোটা ঊনকোটি জেলার সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী সোমবার। ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচার ডহর গ্রামের মনু নদীর পাশে উদ্বোধন হতে চলেছে সিঙ্গেরি বালাজি মন্দির, শ্রী শারদাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দির। এ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গুরু সেবা দরিনা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তথা শ্রী শারদা পীঠম সিঙ্গেরি ট্রাস্টের মুখ্য পরামর্শদাতা ড ভি.আর. গৌরীশঙ্কর, শ্রী শারদা পীঠম গুরু সেবা নিরতা, শারদা পীঠম ট্রাস্টের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং অ্যাডমিনিস্ট্রেটর গুরু সেবা নিরতা। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং নাগাল্যান্ডের রাজ্যপাল এল.এ. গণেশান। শনিবার দুপুরে এ মন্দিরের চূড়ান্ত প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস বলেন, উত্তর পূর্ব ভারতে এ মন্দির প্রথম। এলাকার সাধারণ মানুষ জমি দান করার পরিপ্রেক্ষিতে এ মন্দির গড়ে উঠেছে। এ মন্দির উদ্বোধনের প্রায় 2 বছর আগে থেকে পর্যটকরা এখানে আসতে শুরু করেছে। ঊনকোটি জেলায় আরও একটি দর্শনীয় স্থানে যুক্ত হবে এ মন্দির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 30,000 সাধারণ মানুষ এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন বলে জানান মন্ত্রী। যেটা সত্যি আমরা বিলাসপুর গ্রামবাসী হিসেবে এটা আমাদের জন্য গর্বের বিষয় এবং আমি ফটিকরাই বিধানসভার কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী হিসেবেও আমার কাছে অত্যন্ত এটা গর্বের বিষয় এবং গৌরবের বিষয় যে আমার নিজ গ্রামে, আমার বিধানসভা কেন্দ্রেই এত বড় ভব্য মন্দির। আমার মনে হয় আমাদের রাজ্যের সবচেয়ে বড় মন্দির যেটা বর্তমানে ত্রিপুরী সুন্দরী মন্দির রয়েছে, মা ত্রিপুরী সুন্দরী মন্দিরের পরে সবচেয়ে বড় মন্দির
শুধু আমাদের রাজ্যে নয়, পুরো নর্থ ইস্টের মধ্যে আমার মনে হয় এই সুন্দর এবং ভব্য মন্দির আমাদের এই গ্রাম পেচারডোর নদীর পাড়ে গড়ে উঠেছে। এবং ইতিমধ্যে এই মন্দির দর্শন করে গেছেন এমন অনেক জনগণ আছেন, কারণ গত 2-3 বছর যাবতীয় মন্দির মানে উদ্বোধন ছাড়াই এখানে মানুষ এসে ভিজিট করছে, অর্থাৎ মন্দিরের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি রয়েছে। সাংবাদিক সম্মেলনে এদের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান তথা কৈলাসহর কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য, ত্রিপুরা সিঙ্গিরি মঠের ইনচার্জ GS পদ্মনাভন, বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন সরকার প্রমুখ। শান্তন টিভি। শনিবার দেশজুড়ে বসে জাতীয় লোক আদালত। রাজধানী আগরতলার উচ্চ আদালতের পাশাপাশি বিভিন্ন জেলা ও দায়রা আদালত এবং মহকুমা আদালতগুলিতেও একই দিনে এই জাতীয় লোক আদালত বসে। ব্যতিক্রম ছিল না খোয়াই জেলা আদালতও। এখানে জাতীয় লোক আদালত বসে খোয়াই জেলার লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে। শনিবার সকাল 10টা নাগাদ বসে জাতীয় লোক আদালত। জাতীয় লোক আদালতে জেলা আদালতে মোট 5টি বেঞ্চ বসে। এই 5টি বেঞ্চে 2452টি মামলা তোলা হয় নিষ্পত্তির জন্য। এই মামলাগুলোর মধ্যে রয়েছে ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা, যানবাহন সংক্রান্ত মামলা এবং টিপি অ্যাক্ট জনিত মামলা। আজকে ন্যাশনাল লোক আদালতের সারা ভারতবর্ষ জুড়ে যে চলছে, সেই ন্যাশনাল লোক আদালতে আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট কোর্টে টোটাল 5টা বেঞ্চ আজকে বসেছে। এই 5টা বেঞ্চে বেঞ্চ নাম্বার 1 যেখানে MSCT কেস আছে 10টা এবং ব্যাংক রিকভারি ম্যাটার আছে 424টা। এর মধ্যে ব্যাঙ্কগুলি আছে উজ্জীবন ব্যাংক, NESB ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। তাছাড়া আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বেঞ্চ নাম্বার 2, ওখানে আছে 400 MV অ্যাক্ট এবং টিপি অ্যাক্ট 500 টোটাল। আরেকজন আমাদের আদালত রীনা দেববর্মা মহোদয়া। করোনা পরিস্থিতিতে ভারতীয় রেল পরিষেবায় বেশ কিছু পরিবর্তন এনেছিল কেন্দ্রীয় সরকার, যার মধ্যে ছিল প্রবীণ নাগরিকদের রেলে যাতায়াত করার ক্ষেত্রে 50% ছাড় তুলে নেওয়া বিষয়টি। সাধারণ মানের পাশাপাশি স্লিপার ক্লাসের সংখ্যাও কমিয়ে আনা হয়েছিল, যার কারণে সাধারণ মানুষের পক্ষে রেলে যাতায়াত করা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এমনটাই অভিযোগ আনল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন। তাদের দাবি, সাধারণ মানের পাশাপাশি স্লিপার ক্লাসের ব্যবস্থা পূর্বের মতো রাখা, প্রবীণ নাগরিকদের জন্য 50% ছাড় তুলে দেওয়ার বিষয়টি প্রত্যাহার করা এবং পরিযায়ী শ্রমিকদের জন্য রেলে পর্যাপ্ত পরিমাণে কামরার ব্যবস্থা করা। এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে শনিবার দুপুরে তারা আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে তারা সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উদ্দেশ্যে দাবি সনদ তুলে দেন। আমরা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সারা দেশব্যাপী বিভিন্ন দেশের বিভিন্ন স্টেশনগুলোতে স্টেশন মাস্টার বা সুপারিনটেন্ডেন্টের থ্রুতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটা মেমোরেন্ডাম পেশ করছি। আপনারা জানেন, এই বৃহৎ দেশের সাধারণ মানুষের যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে রেল। এই করোনা পরিস্থিতিতে রেলকে সরকার রেলের যে পরিবর্তনগুলো এনেছে, বিশেষ করে স্লিপার ক্লাসের সংখ্যা এবং জেনারেল ক্লাসের সংখ্যা দিনের পর দিন কমিয়ে আনছে এবং করোনা পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন নামে রেলগুলোকে, এক্সপ্রেস ট্রেন, সাধারণ ট্রেনগুলোকে বিভিন্ন নাম দিয়ে জনগণের কাছ থেকে অনেক বেশি পরিমাণে ভাড়া নিচ্ছে। এবং এই পরিস্থিতিতে আজকে দেশের সাধারণ মানুষের চলাচলের যে অবলম্বন রেল, আজকে রেলটা অনেকটাই ব্যয়বহুল হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদন রাখছি, অবিলম্বে রেলের যে শূন্যপদ আছে, আপনারা জানেন রেলে প্রায় 3 লক্ষের উপর শূন্যপদ আছে, এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করতে হবে। শনিবার আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিলেন নিগমের মেয়র দীপক মজুমদার। এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উদ্যোক্তার আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ড। নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্যই এই বাইসাইকেল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর কিংবা বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হচ্ছে।
এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17 নম্বর পৌর ওয়ার্ডের কর্পোরেটর শিখা মজুমদার সহ আরো অনেকেই। বিশেষ উদ্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হবে, যাতে পড়াশোনা করার ক্ষেত্রে সুবিধা যাতায়াত করতে বিদ্যালয়ে। আগে সাধারণত একটা অংশের লোকেদের হচ্ছে সাধারণত মহিলা মেয়েদের এসসি কমিউনিটি বা বিপিএল যারা, এখন কিন্তু এটা না, একটা সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাচ্ছে। তো আজকে আগরতলা পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের মাধ্যমে 25টি বাইসাইকেল এই এলাকার বসবাসকারী যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে গ্রহণ করা হচ্ছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাই। যারা সাইকেল পেয়েছেন তাদের সুবিধা হবে পড়াশোনা করার জন্য, বা টিউশনের ব্যবস্থা যেটা মানে প্রয়োজনে এটা লাগবে। সেই করে সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যের যেমন পরিকাঠামোগত শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে, এবং আমি বলবো যে এখন গুণগত মান উন্নত হয়েছে সার্বিকভাবে। বিদ্যালয় প্রকল্প প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। সার্বিকভাবে আমাদের রাজ্য সরকার প্রতিটি স্টুডেন্টের জন্য যা যা করণীয় শিক্ষা ব্যবস্থা সেভাবেই করছেন। এটাও একটা বিশেষ উল্লেখ। আগরতলা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর বিপ্লব চন্দ্র শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালটি সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই হাসপাতালে যে সমস্ত চিকিৎসকরা রোগীদের চিকিৎসা করেন তারা কোনো সরকারি চিকিৎসক নন, আবার কর্পোরেটর সেক্টরের চিকিৎসকও নন। কারণ কর্পোরেটর সেক্টরে চিকিৎসা করাতে গেলে সাধারণ মানুষের পক্ষে ব্যয়বহুল হতে পারে, যার কারণে এই চিকিৎসকরা একটি সোসাইটি গঠন করে এই সোসাইটির মাধ্যমে হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। তাদের লক্ষ্য হচ্ছে কোনো ধরনের চাপ ছাড়া বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে রোগীদের সেবা করা। কর্পোরেটর সেক্টরে অপারেশন করাতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তার থেকে 3 গুণ কম খরচ হয় তাদের এই হাসপাতালে। তার মানে মেডিকেল সায়েন্সটাকে আমরা স্বাধীনভাবে বিজ্ঞানসম্মতভাবে রোগীর স্বার্থে আমরা প্রয়োগ করতে পারবো। এই জন্যই হাসপাতালটি তৈরি, এবং এখানে শঙ্করবাবু ওনার অভিজ্ঞতা বলবেন। আমার মনে হয় আমার বেশি বলার থেকে ওনার কিছু অভিজ্ঞতা হয়েছে আপনাদের সামনে রাখা ভালো। আমি শুধু এটুকুনি বলতে চাই এই সাংবাদিক সম্মেলনে, যে ওখানে ক্যালকাটা হার্ট ক্লিনিকের কলকাতা বা বেঙ্গলের নিরিখে যে খরচ, মানে ইনডোর বলুন আউটডোর বলুন, সেটা ওই একই স্ট্যান্ডার্ডের বা ওর থেকেও কম স্ট্যান্ডার্ডের অন্যান্য বেসরকারি বা কর্পোরেট হসপিটালে প্রায় 3 থেকে 4 গুণ খরচ, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। রাজ্য পুলিশের 150তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা পুলিশ। এরই অঙ্গ হিসেবে শনিবার ভোলাগিরি মাঠে পশ্চিম ত্রিপুরা পুলিশের সঙ্গে আগরতলা প্রেস ক্লাবের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ক্রিকেট ম্যাচে 3 উইকেটে জয়লাভ করে ত্রিপুরা পুলিশ। প্রথমে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাব নির্ধারিত 16 ওভারে 7 উইকেট হারিয়ে 125 রান সংগ্রহ করে জবাবে জয়ের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে ত্রিপুরা পুলিশ 7 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ত্রিপুরা পুলিশের দিবাকর রায় সরকার। ব্যাট হাতে 9 রান করার পাশাপাশি বল হাতে তিনি আগরতলা প্রেস ক্লাবের 3টি মূল্যবান উইকেট তুলে নেন। প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, সাংবাদিক এবং সাধারণ মানুষের সঙ্গে সুদৃঢ় মনোভাব বজায় রাখার জন্যই 150 বছর পূর্তি উপলক্ষে পুলিশের এই উদ্যোগ। ये एक्चुअली हमारा इस साल 150 ईयर्स सेलिब्रेट कर रहे थे त्रिपुरा पुलिस, तो इसका सेलिब्रेशन के लिए हम लोग बहुत सारा आयोजन किया था, मैचेस, फुटबॉल, वॉलीबॉल। तो लास्ट में एक फ्रेंडली क्रिकेट मैच बिटवीन त्रिपुरा पुलिस टीम एंड प्रेस टीम खेला है। ये एक एक्चुअली आउटरीच एक्टिविटी है, मैच जैसा नहीं है, फ्रेंडली एनवायरनमेंट है। तो सबसे मिलके हम लोग त्रिपुरा पुलिस अभी आउटरीच एक्टिविटी शुरू किया है, तो इसलिए हम लोग एक अच्छा मैसेज देने के लिए और प्रेस और पुलिस का रिलेशन होना चाहिए, इसलिए हम लोग तो मैच बहुत अच्छा सा हुआ है, सभी विनर्स हैं। सर त्रिपुरा पुलिस के 150 साल पूरे हुए, इसके बारे में सर आप हाँ त्रिपुरा पुलिस का आप जानते हैं कि प्रेसिडेंट पुलिस मेडल का विनर भी है,
और बहुत ही रेस्पेक्टेबल पुलिस है। इसने एक्सट्रीमिज्म को ख़त्म किया है। तो ये अभी हमारे लिए बहुत गर्व के विषय है कि 150 ईयर सेलिब्रेट कर रहे हैं। तो इसलिए हम लोग बहुत सारा आउटरीच एक्टिविटी शुरू किया है। और इसमें मैं एक मैसेज भी देना चाहता हूँ सबको कि ये ड्रग्स के खिलाफ आप आंदोलन कीजिए, हमारा मदद कीजिए। और ट्रैफिक वायलेशंस को आप जैसे हेलमेट पहनना है, सीट बेल्ट पहनना है, जो भी रूल्स है वो फॉलो करना है। तो यही एक छोटा सा मैसेज देना चाहता हूँ। सर, नशा मुक्त त्रिपुरा बनाने के लिए और किस तरीके की प्लानिंग है त्रिपुरा पुलिस? नहीं, त्रिपुरा पुलिस देख रहे हैं सीजर बहुत हो रहे हैं, केसेस भी बहुत हो रहे हैं, अरेस्ट भी बहुत हो रहे हैं। और भी हमारा अभी नाकास भी बहुत टाइटर हो रहे हैं। और अब हम लोग जैसे ये पुलिस वीक और पुलिस सेलिब्रेशन में आउटरीच एक्टिविटीज़ करके अभी सिविल के साथ भी हम लोग सिविलियंस के साथ भी मिल गए हैं। कोई भी अगर हमें इन्फॉर्मेशन आता है तो हम लोग इमीडिएटली एक्शन लेते हैं। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।